যে ঠিক আছে, প্রিয় ছাত্ররা, আগের দিনে আমি আগ্নেয় শিলাটা পড়িয়েছি। আজকে আগ্নেয় শিলা সম্পর্কে তোমাদের সমস্ত কিছু বলা হয়েছে, প্রশ্নগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো, কাকে বলে, কিভাবে আগ্নেয় শিলা সৃষ্টি হয়েছে। আজকে আমি পাললিক শিলাটা শুরু করব। পাললিক শিলা, এই আগ্নেয় শিলা, জানি আমরা আগ্নেয় শিলা হচ্ছে কঠিন শিলা, এর ক্ষয় কম। সেই জন্য কি হয়, এই আগ্নেয় শিলা বছরের পর বছর বহুদিন ধরে এই আগ্নেয় শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তি প্রভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে হয়ে, যেমন বিভিন্ন প্রাকৃতিক শক্তি বলতে কি? যেমন ধরো বায়ু প্রবাহ হতে পারে, বৃষ্টিপাত হতে পারে, হিমবাহ, হ্যাঁ, এইগুলো, সমুদ্র তরঙ্গ, নদীর স্রোত, এই সমস্ত বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তির প্রভাবে আগ্নেয় শিলা ক্ষয়প্রাপ্ত হয়। আগ্নেয় শিলা ক্ষয়প্রাপ্ত মানে ক্ষয়ে যায়, আস্তে আস্তে ক্ষয়ে যায়। এই শিলা ক্ষইতে ক্ষইতে অনেক ক্ষয়ে যায়, আমরা দেখেছি। এই ক্ষয়ে যাওয়া যে আগ্নেয় শিলা, ক্ষয়প্রাপ্ত হয়ে এই আগ্নেয় শিলা আবার কি হয় না, এই প্রাকৃতিক শক্তির প্রভাবে আবার এইগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবাহিত হয়। যেমন ধরো, এই যে যে কোনো জায়গায় যেখানে আগ্নেয় শিলা আছে, সেই আগ্নেয় শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে সেগুলো আবার, যেমন বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, হিমবাহ, হ্যাঁ, সমুদ্র তরঙ্গ, এই শক্তির প্রভাবে ক্ষয়প্রাপ্ত হচ্ছে হয়ে এগুলো পরিবাহিত হয়ে আবার কোনো নদী, সমুদ্র বা হ্রদের তলদেশে এগুলো জমা, বছরের পর বছর জমা হয়। জমা হয়ে সেই পদার্থগুলো আস্তে আস্তে, হ্যাঁ, স্তরে স্তরে সঞ্চিত হয়ে চাপের ফলে জমাট বেঁধে একটা শিলা গঠন করে। এই পাললিক শিলা মানে স্তরে স্তরে সঞ্চিত হয়। এই শিলার মধ্যে বালি, বালি, পলি এবং কাদার ভাগ বেশি থাকে। তাহলে মানে পাললিক শিলার মধ্যে পলি, কাদা আর বালি, এই ধরনের পদার্থগুলো, এই ভাগগুলো বেশি থাকে। যেমন ধরো চুনা পাথর, বেলে পাথর, কাদা পাথর, এগুলো হচ্ছে তোমার পাললিক শিলা। পাললিক শিলার কিছু বিশেষত্ব বা কিছু বৈশিষ্ট্য। পাললিক শিলা হচ্ছে নরম প্রকৃতির শিলা। এই শিলার মধ্যে আমরা জীবাশ্ম দেখতে পাই। এর মধ্যে, এই শিলার মধ্যে সছিদ্রতা ও ভঙ্গুরতা দেখা যায়। ক্ষয় প্রতিরোধ ক্ষমতা খুব বেশি নয়, বিভিন্ন জায়গায় পাললিক শিলার ক্ষয় প্রতিরোধ ক্ষমতা আবার বিভিন্ন ধরনের হয়। পাললিক শিলার মধ্যে আমরা খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা, এই ধরনের মহা মূল্যবান খনিজ সম্পদ আমরা পাললিক শিলা থেকে পাই। বুঝতে পারলে? পাললিক শিলা থেকে আমরা খনিজ, মূল্যবান খনিজ সম্পদ, যেমন ধরো কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, এগুলো একমাত্র আমরা পাললিক শিলা থেকে পেয়ে থাকি। তো কিভাবে দেখো, মানে আমরা এই যে কয়লা বা খনিজ তেল যে আমরা পাললিক শিলা থেকে পাই, কিভাবে আমরা জানি, দেখো যে ভূ আন্দোলনের ফলে অনেক সময় দেখা যায় যে ভূ আন্দোলনের ফলে বা ভূমিকম্পের ফলে, হ্যাঁ, মানে পৃথিবীর অরণ্য, পৃথিবীর অরণ্য যদি ভূগর্ভে চাপা পড়ে যায় মাটির নিচে, এবং চাপা পড়ে যাওয়ার ফলে ভূগর্ভের চাপে ও তাপে উদ্ভিদের কাণ্ডে যে কার্বন স্তরীভূত, হ্যাঁ, সেই কাণ্ডে সঞ্চিত কার্বন, মানে উদ্ভিদের যে কাণ্ডে সঞ্চিত কার্বন, হ্যাঁ, স্তরীভূত হয়ে কয়লায়, কি বললাম যে মানে ভূমিকম্পের ফলে বা ভূ আন্দোলনের ফলে দেখা যায় যে পৃথিবীর অরণ্য, বিস্তীর্ণ অরণ্য অনেক সময়
মাটির নিচে চাপা পড়ে, চাপা পড়ে যায়, মাটির নিচে চাপা পড়ে যায়। এই যে বিস্তীর্ণ অরণ্য মাটির নিচে চাপা পড়ে যাচ্ছে, চাপা পড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, সেটা এই মানে গাছের কাণ্ডে সঞ্চিত কার্বন স্তরীভূত হয়ে তা সেটা হতে প্রায় 30 থেকে 35 কোটি বছর সময় লাগে। আবার দেখা যায় যে পাললিক শিলাস্তরের মধ্যে বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের ছাপ পড়ে যায়। হ্যাঁ, মানে উদ্ভিদ এবং প্রাণী যদি চাপা পড়ে যায়, পাললিক শিলার মধ্যে তো উদ্ভিদ চাপা পড়ে জানি আমরা, অরণ্য চাপা পড়ে যায়, সেখান থেকে মানে তোমার কি বলে উদ্ভিদের কাণ্ডে যে কার্বন সঞ্চিত হয় সেটা স্তরীভূত হয়ে সেটা কয়লায় পরিণত হচ্ছে। আবার এমন দেখা যায় যে অনেক সময় বিভিন্ন প্রাণী বা উদ্ভিদ পাললিক শিলার স্তরের মধ্যে চাপা পড়ে যায়, উপরে প্রচন্ড চাপ ও তাপে তাপে কি হয় না, দেহের যে তাদের দেহের যে কার্বন, হাইড্রোকার্বন এবং বিভিন্ন যে জৈব পদার্থ আছে, জৈব মিশ্রণে খনিজ তেলের সৃষ্টি। মানে যে সমস্ত প্রাণী এবং উদ্ভিদ মানে পাললিক শিলাস্তরের মধ্যে চাপা পড়ে যায় তাদের দেহে যে হাইড্রোকার্বন ও বিভিন্ন জৈব যৌগের মিশ্রণে পরিণত হয়। খনিজ তেলের উপরের স্তরটাতে থাকে প্রাকৃতিক গ্যাস। আমরা তাহলে বুঝতে পারলাম যে খনিজ তেল কিভাবে সৃষ্টি হয়। তারপরে তোমার প্রাকৃতিক গ্যাসও আমরা এই পাললিক শিলার মধ্যে পাই, যেখানে খনিজ তেল থাকে তার প্রাকৃতিক গ্যাস থাকে। কয়লা তো এইভাবে সৃষ্টি হয় বললাম। কয়লা হচ্ছে বিস্তীর্ণ অঞ্চল মানে বনভূমি, সেই বনভূমি আন্দোলনের ফলে বা ভূমিকম্পের ফলে মাটির নিচে যদি চাপা পড়ে যায় সেখান থেকে আমাদের কয়লা একটা জীবাশ্ম কাকে বলে? জীবাশ্ম হচ্ছে পাললিক শিলার সৃষ্টির সময় কখনো কখনো সামুদ্রিক প্রাণী এবং সামুদ্রিক উদ্ভিদ পাললিক শিলার মধ্যে চাপা পড়ে গিয়ে চাপা পড়ে যায় এবং তাদের পরে ওই পাললিক শিলার মধ্যে উদ্ভিদ এবং প্রাণীর দেহ স্তরীভূত হয়ে যায় এবং স্তরীভূত হয়ে তাদের দেহে একটা ছাপ তৈরি, উদ্ভিদ বা প্রাণী যেটা চাপা পড়ছে পাললিক শিলার একটা স্তরে চাপা পড়ে যাচ্ছে, চাপা পড়ে যাওয়ার পর সেই স্তরে চাপাই থাকছে এবং সেই প্রাণী উদ্ভিদ এবং প্রাণীর একটা ছাপ সেটাকে আমরা বলছি জীবাশ্ম। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে কয়লা কিভাবে সৃষ্টি হয়, জীবাশ্ম কাকে বলে, হ্যাঁ, খনিজ তেল কিভাবে সৃষ্টি হয়, প্রাকৃতিক গ্যাস কিভাবে সৃষ্টি হয় ইত্যাদি আমরা দেখলাম। আরেকটা জিনিস, পাললিক শিলাকে আমরা উৎপত্তির দিক থেকে দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে সংঘাত শিলা আর একটা হচ্ছে পাললিক শিলাকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে সংঘাত শিলা আর একটা হচ্ছে মানে সংঘাত শিলা হচ্ছে মানে প্রাচীন শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে বহুদিন হ্যাঁ ধরে জমাট বেঁধে যে শিলা গঠন সংঘাত শিলা। প্রাকৃতিক মানে প্রাচীন শিলা প্রাকৃতিক উপায়ে চূর্ণ বিচূর্ণ হয়ে বহুদিন ধরে জমাট বেঁধে যে শিলা গঠন করে সেটাকে আমরা সংঘাত শিলা বলছি। যেমন কংগ্লোমারেট বা ব্রেক্সিয়া, কংগ্লোমারেট কংগ্লোমারেট এবং ব্রেক্সিয়া, এইটা হচ্ছে তোমার সংঘাত শিলা। আর অসংঘাত শিলা হচ্ছে কোনটা? যে শিলাগুলো রাসায়নিক উপায়ে, প্রাকৃতিক কারণে রাসায়নিক এবং জৈবিক উপায়ে সৃষ্টি সেই শিলাগুলোকে আমরা বলছি অসংঘাত শিলা। যেমন চুনাপাথর, লবণ।
আমরা এখন যেটা আলোচনা করব, দেখো চুনা পাথর, বেলে পাথর, কাদা পাথর। চুনা পাথর দেখো ক্যালসিয়াম এবং কার্বনেট বিশুদ্ধ জলে দ্রবীভূত হয় না। হ্যাঁ, এই চুনা পাথর বৃষ্টির বা অ্যাসিড মিশ্রিত জলে দ্রুত দ্রবীভূত হয় এবং ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয়। আর এর ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশি নয়, খুব কম, প্রবেশ্যতাও বেশি। চুনা পাথর সাধারণত রং সাদা, ধূসর এবং সবুজ, কালচে ইত্যাদি রঙের হতে পারে। তাহলে চুনা পাথর বিভিন্ন রঙের হয়, সাদা হতে পারে, ধূসর হতে পারে, সবুজ রঙের হতে পারে, কালচে রঙের হতে পারে। এটা হচ্ছে তোমার চুনা পাথর। আর এই চুনা পাথর সাধারণত সিমেন্ট তৈরিতে লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল হিসাবে চুনা পাথর সাথে সিমেন্ট শিল্প এবং লৌহ ইস্পাত শিল্প। বেলে পাথরের প্রবেশ্যতা বেশি হলো, ক্ষয় প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট বেশি। আর এই বেলে পাথর দিয়ে সাধারণত লালকেল্লা, উদয়গিরি, খণ্ডগিরির মন্দির এবং বিভিন্ন ধরনের স্থাপত্য শিল্প গড়ে উঠেছে আমাদের বেলে পাথরের দ্বারা। আর কাদা পাথরের রং হচ্ছে কালচে ধূসর রং। এই শিলাকে পাতলা স্তরে ভাঙা হয়, তাই বলে বাড়ির টালি মাটি তৈরি করতে মানে ওই যে বাড়ির টালি মাটি তৈরি করতে এগুলো ব্যবহার হয়। এই শিলাকে খুব বড় ধরনের স্থাপত্য বা নির্মাণ কার্য করা যায় না। ঠিক আছে, তাহলে আমরা কি পড়লাম? আমরা আজকে পড়লাম পাললিক শিলা কিভাবে সৃষ্টি হয়, পাললিক শিলা উদাহরণ দেবে, পাললিক শিলার বিশেষত্ব আর বৈশিষ্ট্যগুলো দেখে রাখবে। ঠিক আছে, দেখবে কিন্তু। আর পাললিক শিলার মধ্যে আমরা যে খনিজ তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস, এই ধরনের মূল্যবান খনিজ সম্পদ পাওয়া যায়। কিভাবে কয়লা সৃষ্টি হয় পাললিক শিলাতে, কিভাবে খনিজ তেল পায় পাললিক শিলাতে সৃষ্টি হয়, আর হচ্ছে জীবাশ্ম কাকে বলে, দেখে রাখবে। এইটা কি হলো বলো তো, এটা একটু তুলে দাও, অসুবিধা নেই। এবারে আমরা যেটা করলাম, তাহলে পাললিক শিলার এইগুলো, পাললিক শিলা আমরা উৎপত্তি অনুসারে পাললিক শিলাকে আমরা দুটো ভাগ করেছি, সংঘাতশীল, সংঘাতশিলার উদাহরণটা দেখে রাখবি, অসংঘাতশিলার উদাহরণটা দেখে রাখবি। সংঘাতশিলা কিভাবে সৃষ্টি হয়? সংঘাতশিলা হচ্ছে প্রাকৃতিক প্রাচীন শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে বহুদিন জমাট বেঁধে যে শিলা গঠন করে সেটাকে আমরা সংঘাত শিলা বলছি। এটা হচ্ছে কংগ্লোমারেট রেক্স। আর অসংঘাত শিলা হচ্ছে রাসায়নিক জৈবিক। আর চুনা পাথর, বেলে পাথর, কাদা পাথর দেখে রাখি, আমরা রূপান্তরিত শিলা, রূপান্তরিত শিলা হচ্ছে কি একটা শিলা থেকে আরেকটা শিলায় আগ্নেয় শিলা এবং পাললিক শিলা রূপান্তরিত হয়ে আগ্নেয় শিলা এবং পাললিক শিলা তাপ এবং রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দীর্ঘ সময় ধরে তার পুরনো ভৌত রাসায়নিক ধর্ম শিলা গঠন। অর্থাৎ আগ্নেয় শিলা এবং পাললিক শিলা যেটা আছে সেই শিলাটা বিভিন্ন রূপান্তরিত হচ্ছে এবং রূপান্তরিত হয়ে তার সেই শিলার যে মানে অস্তিত্বে, পাললিক শিলা এবং আগ্নেয় শিলা
বর্তমান যে বৈশিষ্ট্য তার মধ্যে যা যা গুণ ছিল সেগুলো সমস্ত হারিয়ে একটা শিলা তৈরি হয়। এটাকে বলা হচ্ছে মানে ভৌত রাসায়নিক ধর্ম হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট একটা শিলায় পরিণত হয়, যেটাকে আমরা রূপান্তরিত শিলা বলছি। অনেকভাবেই রূপান্তরিত শিলার সৃষ্টি হতে পারে, যেমন ধরো অত্যধিক চাপ, চাপের মানে মানে চাপ, যেমন পিট কয়লা থেকে প্রচন্ড চাপ মানে তাপে কয়লা গ্রানাইটে পরিণত হয়। আবার চাপে হতে পারে সেল থেকে স্লেট, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আমাদের রূপান্তরিত করতে পারে। অ্যান্ডালোসাইট থেকে সিলিমেনাইট। তাহলে আমরা কি বললাম যে রূপান্তরিত শিলা হচ্ছে আগ্নেয় শিলা এবং পাললিক পাললিক শিলা তাদের বর্তমান পরিস্থিতিতে বর্তমান যে যে ধরনের শিলাটা থাকছে সেই বিভিন্ন রাসায়নিক মানে প্রচন্ড চাপ তাপ এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দীর্ঘ সময় ধরে তাদের ভৌত ও রাসায়নিক ধর্ম হারিয়ে সম্পূর্ণ একটা নতুন ধরনের শিল্প তৈরি এই শিলা তৈরি হয়। সেই শিলাটাকে আমরা বলছি রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলা রূপান্তরিত হওয়ার অনেকগুলো কারণ হতে পারে, অত্যধিক চাপে হতে পারে, অত্যধিক চাপে চাপে হতে পারে, তাপে হতে পারে এবং রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হতে পারে। চাপের ফলে বিশেষ অঞ্চল জুড়ে আঞ্চলিক বা ব্যাপক রূপান্তর ঘটে। যেমন স্লেট বর্ষপাত চাপের ফলে শিলার বর্ষ এবং স্থানের রূপান্তর ঘটে। মার্বেল গ্রানাইট থেকে কয়েকটি শিলা রূপান্তরিত দেখানো হয়েছে। এটাকে তোমাদের বইয়ে দেখে নিলে উদাহরণে দেওয়া আছে কয়েকটা। গ্রানাইট থেকে নিস হয়েছে, ব্যাসল্ট থেকে অ্যাম্ফিবোলাইট হয়েছে, বেলে পাথর থেকে কোয়ার্টজাইট হয়েছে, চুনা পাথর থেকে মার্বেল হয়েছে, পিট কয়লা থেকে গ্রাফাইট হয়েছে, সেল থেকে স্লেট। তো এই রূপান্তরিত শিলার আবার কতগুলো বিশেষত্ব বা বৈশিষ্ট্য আছে দেখো। রূপান্তরিত শিলা আগ্নেয় শিলা বা পাললিক শিলা থেকেও বেশি কঠিন। আগ্নেয় শিলা এবং পাললিক শিলার চেয়ে অনেক বেশি কঠিন হয় রূপান্তরিত শিলা। এই শিলা ক্যালাস যুক্ত হতে পারে। আগ্নেয় শিলা রূপান্তরিত হলে তা আগের তুলনায় আরো মসৃণ হবে, চকচকে হবে এবং বিকশিত হবে। আর পাললিক শিলা রূপান্তরিত হলে পাললিক শিলা যে একটু ভঙ্গুরতা বা ভেঙে যাওয়ার ব্যাপারটা বেশি থাকে, সেই পাললিক শিলা যখন আবার রূপান্তরিত হবে এটা আবার তার ভঙ্গুরতা কমিয়ে দেবে। রূপান্তরিত শিলার ভিতরে যে বিভিন্ন খনিজের অবস্থানের পরিবর্তন ঘটে, তখন এক ধর্ম বিশিষ্ট খনিজের শিলার একাধিক কাছাকাছি রূপান্তরের ফলে শিলার ভিতরের যে খনিজের অবস্থানের পরিবর্তন, তখন একই ধর্ম বিশিষ্ট বিভিন্ন ধরনের খনিজ শিলার একদিকে কাছাকাছি চলে আসে। আর প্রচন্ড চাপ ও তাপের ফলে পাললিক শিলার মধ্যে যে জীবাশ্ম থাকে সেটা কিন্তু নষ্ট হয়। তাহলে এগুলো রূপান্তরিত শিলার তিনটে পরিচয় দিচ্ছে: মার্বেল, স্লেট, চুনা পাথরের রূপান্তরিত রূপ এটা। মার্বেল পাথর দেখতে খুবই সুন্দর, মসৃণ এবং চকচকে হয়। এর রং সাদা হতে পারে, সবুজ, হলুদ, নীল, অনেক রকমের মার্বেল পাথর আমরা দেখতে পাই। এ থেকে বিভিন্ন ধরনের যে স্থাপত্য শিল্প, ভাস্কর্য শিল্প এই মার্বেল পাথরের উপর নির্ভর করে থাকে। অ্যাসিডে মার্বেল কিন্তু দ্রুত হয়ে যায়, তাই অ্যাসিড মিশ্রিত জল মার্বেলের সংস্পর্শে আনা উচিত। মার্বেল মার্বেল হচ্ছে চুনা পাথরের রূপান্তরিত। এই
চুনা পাথরে রূপান্তরিত মার্বেল পাথর। মার্বেল থেকে আমাদের মার্বেল আবার বিভিন্ন রঙের হয়, বলুন। সাদা হয়, হলুদ হয়, নীল রঙের হয়, ধূসর রঙের হয়। এই মার্বেল আমাদের স্থাপত্যের ব্যাপকভাবে ব্যবহার করা হয়। মার্বেল অ্যাসিডের সংস্পর্শে আনা উচিত নয়। অ্যাসিডের সংস্পর্শে এলে মার্বেলের দ্রুত ক্ষয়। সেলে রূপান্তরিত রূপ হচ্ছে স্লেট। এটাও বেশ মসৃণ হয়, নীলচে ধূসর থেকে কালো। এই ধরনের স্লেট দিয়ে ঘরের টালি তৈরি করা হয়, ব্ল্যাকবোর্ড তৈরি করা হয়, ব্ল্যাকবোর্ড গ্রানাইটে রূপান্তরের জন্য হচ্ছে নিস শক্ত এই শিলার যে নিচের যে রাস্তাঘাট নির্মাণ কার্যে মিয়া এটা টিপে দেবো। এই মিয়া